আকাশের নিজের এক বড় বিজ্ঞাপন এজেন্সি ছিল। সে নিজের দক্ষতায় পুরো এজেন্সি সামলাতো, আর তার এজেন্সিতে আরো অনেকেই চাকরি করত। আকাশ তার স্ত্রী মোহিনী এবং 2 ছেলে মেয়ে পিঙ্কি ও পিন্টুর সঙ্গে শহরে বাস করত। কিন্তু গ্রামে আকাশের মা অনন্যা দেবী থাকতো। মাঝে মধ্যে অনন্যা দেবী তার ছেলে এবং বৌমার কাছে ঘুরতে আসতো, কারণ শহরে থাকতে সে খুব একটা পছন্দ করত না। তাই মোহিনী সবসময় তার শাশুড়ি মাকে ফোন করে খোঁজ খবর নিত। মোহিনী একজন ভালো বৌমা হবার পাশাপাশি একজন ভালো বউ এবং ভালো মাও ছিল। কিন্তু একদিন হঠাৎ করেই মোহিনীর এক বান্ধবী শম্পা তার বাড়িতে আসে। আমি তো আমার বরকে চোখ বন্ধ করে বিশ্বাস করতাম, আর সেই জন্যই আজকে আমাকে এই দিনটা দেখতে হলো রে মোহিনী। ওই শান্তি বলে মেয়েটাকে আমার বর বিয়ে করেছে। আমি আর কিছুতেই রাহুলের সঙ্গে থাকতে পারবো না, আর যাই হয়ে যাক না কেন সতীনের সঙ্গে তো সংসার করা যায় না। তাই আমি ঠিক করেছি রাহুলকে আমি ডিভোর্স দেব। আমি তোকেও সাবধান করছি মোহিনী, বরের দিকে সবসময় লক্ষ্য রাখবি, কারণ ছেলেদের মন ঘুরতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আরে না না, আমার বর এরকম করতেই পারে না, কারণ আকাশ আমাকে আর আমার পরিবারের সবাইকে খুব ভালোবাসে। আর যদিও বা আকাশ কোনোদিনও এরকম করে, তাহলে আমি আমার সতীনকে মার্ডার করে দেব, আর তারপর আকাশকে মার্ডার করে জেলে চলে যাব। আমি এরকম বিশ্বাসঘাতকতা কিছুতেই মেনে নিতে পারবো না। আর তুই ওই শান্তিকে এত সহজে ছেড়ে দিলি কেন? ওর চুলির মুঠি ধরে টেনে আনতে পারিসনি? আসলে মোহিনী আকাশকে চোখ বন্ধ করে বিশ্বাস করত। সে আজ পর্যন্ত আকাশকে উল্টোপাল্টা কোনো কাজকর্ম করতে দেখেনি। কিন্তু 2-1 দিনের মধ্যেই আকাশের জীবনে নতুন একজন আসে। আকাশের বিজ্ঞাপন এজেন্সিতে অ্যাডভার্টাইজমেন্ট শুট করার জন্য একজন মডেলের দরকার ছিল। তাই রিমি নামে খুবই সুন্দর দেখতে একজন মডার্ন মেয়ে আকাশের এজেন্সিতে চাকরির জন্য আসে। আর রিমি দেখতে ভীষণই সুন্দর ছিল, আর মডেলিং এ তার অভিজ্ঞতাও সেরা ছিল। তাই আকাশ দ্বিতীয়বার চিন্তা না করেই রিমিকে তার কোম্পানিতে চাকরি দেয়, যার ফলে রিমি খুবই খুশি হয়ে বলে, থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাকে এত ভালো একটা সুযোগ দেওয়ার জন্য। আজ থেকে আপনার কোম্পানি মানে আমার কোম্পানি, আর আমি আমার বেস্ট দেব, যাতে আমি আপনার কোম্পানিকে আরো গ্রো করতে পারি। আই প্রমিস ইউ স্যার। ওয়েলকাম ওয়েলকাম। আমার এরকম একজন মডেলের ভীষণ দরকার ছিল। তোমাকে কি করতে হবে আশা করছি তুমি সবই জানো, নতুন করে বলার কিছু নেই। কিন্তু তবুও তুমি কাল থেকে জয়েন করো, আমি সবকিছু বুঝিয়ে দেবো। আকাশ যখন রিমির সঙ্গে কথা বলছিল, তখন রিমি কিছুতে চাইলেও আকাশের দিক থেকে চোখ ফিরিয়ে নিতে পারে না, কারণ আকাশ দেখতে খুবই হ্যান্ডসাম ছিল। আর আকাশকে দেখে বোঝাই যেত না যে আকাশ একজন বিবাহিত ছেলে এবং তার 2 ছেলে মেয়েও আছে। তাকে দেখে যে কোনো কেউ অবিবাহিত বলেই মনে করত, আর রিমিও আকাশকে দেখে অবিবাহিত বলে মনে করে। সেই সাথে রিমি তখনই আকাশকে পছন্দ করে ফেলে। উফ, ছেলেটা কি হ্যান্ডসাম দেখতে! আমি তো এতদিন ধরে এরকমই একজন হ্যান্ডসাম ছেলের সন্ধান করছিলাম। ছেলেটা যেমনই হ্যান্ডসাম তেমনই বড় লোক, এরকম এক বড় একটা বিজ্ঞাপন কোম্পানি চালাচ্ছে, নিশ্চয়ই অনেক টাকা পয়সা সম্পত্তি আছে। একবার যদি ছেলেটাকে পটিয়ে ফেলতে পারি, তাহলে সোজা বিয়ে করে নেব। ঠিক আছে রিমি, তুমি এবার এসো তাহলে। তুমি কাল সকাল 9টার মধ্যে এখানে পৌঁছে যাবে, কেমন? স্যার, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। না, আমি বুঝতে পারছি না আপনাকে কিভাবে বলবো। আসলে আপনার অফিসের সিঁড়ি থেকে উঠতে গিয়ে হঠাৎ করে আমার পায়ে চোট লেগেছে। অ্যাকচুয়ালি সিঁড়িতে জল পড়েছিল, আমি দেখতে পাইনি, তাই আমি পা স্লিপ করে পড়ে গেছি। আমার পায়ে প্রচন্ড চোট লেগেছে আর পায়ে ব্যথা করছে। আপনি যদি আপনার গাড়ি করে আমাকে একটু বাড়িতে ড্রপ করে দিতেন তাহলে খুবই সুবিধা হতো। কি, তোমার পায়ে চোট লেগেছে? তুমি আমাকে আগে বলবে তো। এ বাবা, তোমার ধৈর্য আছে বলতে হবে। তোমাকে দেখে তো আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে তোমার পায়ে চোট লেগেছে। এত কনফিডেন্স তোমার মধ্যে, আমি ইমপ্রেসড। ওকে ফাইন, তুমি চলো, আমি তোমাকে তোমার বাড়িতে ড্রপ করে দিচ্ছি। এই শুনে রিমি খুবই খুশি হয়। আর আকাশ তখনই তার দামি গাড়ি নিয়ে আসে, আর রিমি সেই গাড়িতে উঠে পড়ে। আকাশের দামি গাড়ি দেখে রিমি আরো আকাশের প্রতি আকৃষ্ট হয়। এর ফলে আকাশের সঙ্গে কথা বলার রিমি বেশ ভালো মতো সময় এবং সুযোগ দুটোই পেয়ে যায়। তাই রিমি ভীষণই চালাকি করে আকাশের সম্পর্কে জানার চেষ্টা করে। আচ্ছা স্যার, আপনার বাড়িতে কে কে আছে? মানে আপনার যদি খারাপ না লাগে তাহলে আপনি আমাকে বলতে পারেন। আমি একজন মডেল হলেও আমি কিন্তু ভীষণই ক্যাজুয়াল। আমার বাড়িতে আমার ওয়াইফ আছে আর 2 ছেলে মেয়ে আছে, আর আমার মাও আছে। কিন্তু আমার মা এখানে থাকে না, গ্রামে থাকে। আকাশ বিবাহিত শুনে রিমি একেবারে আকাশ থেকে পড়ে। রিমি কিছুতেই বিশ্বাস করতে পারে না যে আকাশ একজন বিবাহিত। কিন্তু আকাশ বিবাহিত জানার পরও রিমির কিছু যায় আসে না। ইস, আকাশ বিবাহিত, একে দেখে তো মনেই হয় না। আকাশ ম্যারিড, তাতে কি হয়েছে?
আমার এতে কোনো প্রবলেম নেই। আমি আকাশকে আমার প্রেমের জালে ফাঁসিয়ে ছাড়বো, আর এই কাজটা আমি খুব ভালো মতোই করতে পারবো। আমার ফুল কনফিডেন্স, কারণ আমি যা দেখতে সুন্দর, আমার রূপের জালে যে কোনো ছেলে সহজেই ফেসে যাবে। কি বলছেন কি স্যার, আপনি ম্যারিড আর আপনার আবার দুটো বাচ্চাও আছে? ও মাই গড, আপনাকে দেখে তো বোঝাই যায় না। আপনি দেখতে ভীষণই ইয়ং আর হ্যান্ডসামও। রিমির মুখে এমন প্রশংসা শুনে আকাশের খুবই ভালো লাগে। আর কিছুক্ষণ পর আকাশ রিমিকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়, আর আকাশও নিজের বাড়িতে ফিরে আসে। তখনই মোহিনী আকাশের কাছে গিয়ে বলে, আকাশ, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো না তো? মানে বাড়িতে বউ থাকতে তুমি বাইরে কারোর সঙ্গে চক্কর চালাচ্ছ না তো? আর নাকি তুমি অলরেডি ভেতরে ভেতরে কাউকে আমার সতীন বানিয়ে ফেলেছো? সত্যি কথা বলো, আমি ছাড়া বাইরে কোনো মেয়ের সঙ্গে তোমার কি কোনো সম্পর্ক আছে? আরে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আজকে হঠাৎ করে সব উল্টোপাল্টা কথা বলছো কেন? তুমি তো কখনো এরকম করো না। আর আমাকে দেখে তোমার কি মনে হয় আমি এরকম নোংরা কাজ করতে পারবো? না, মনে হয় না। আর সম্পার বরকে দেখেও তো কিছু মনে হতো না, কিন্তু সম্পার বর অন্য একটা মেয়েকে বিয়ে করেছে, তাই আমার মনে হলো তোমাকে একবার ব্যাপারটা জানানো দরকার। কারণ যেদিন থেকে আমি কথাটা শুনেছি আমার কেমন জানি না মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। সত্যি কথা বলো, বাইরে কোনো মেয়ের সঙ্গে তোমার কি কোনো সম্পর্ক আছে? তোমার কোম্পানিতে কি কোনো মেয়ে কাজ করে? আজকেই তো রিমি আমার কোম্পানিতে জয়েন করেছে, কিন্তু আমি এরকম পরিস্থিতিতে মোহিনীকে এটা জানাতে পারবো না। তা না হলে শুধু শুধু মোহিনী আমার উপর ভীষণ সন্দেহ করবে। না না মোহিনী, আমার কোম্পানিতে কোনো মেয়ে কাজ জয়েন করে না, সব ছেলেরাই কাজ করে। তুমি কোনো চিন্তা করো না, আমি কখনো তোমার বিশ্বাস ভাঙবো না। আকাশের মুখে এমন কথা শুনে মোহিনী খুবই খুশি হয়, কিন্তু কয়েকদিনের মধ্যেই আকাশের জীবনে মোহিনী অনেক পরিবর্তন দেখতে পায়। কারণ আকাশ এখন বাড়ি থেকে বেশি অফিসেই সময় কাটায়, কারণ ইতিমধ্যেই রিমি আকাশকে নিজের জালে অনেকটাই ফাঁসিয়ে ফেলেছিল। রিমি, যেই থেকে তুমি আমার কোম্পানিতে এসেছো সেই থেকে আমার অফিসটা বাড়ি বলে মনে হয় না যে কখন সময় কেটে যায়। আর এখন অফিস থেকে বাড়ি যেতেও ইচ্ছা করে না। হ্যাঁ স্যার, আমার মধ্যে তো জাদু আছে। আমি যেখানেই থাকি কাউকে বোর হতে দিই না। আচ্ছা স্যার, আমারও আজকে এত তাড়াতাড়ি বাড়ি যেতে ইচ্ছা করছে না। চলুন না আজকে আমরা দুজনেই কফি খেতে যাই। না মানে আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলেই। রিমির কথা শুনে আকাশ এক চান্সেই তার সঙ্গে কফি খেতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আর সেদিন রিমি সুযোগ পেয়ে আকাশকে তার মনের কথা বলেই ফেলে। স্যার, আপনাকে আমি একটা কথা বলতে চাই। আসলে আমি আপনাকে যেদিন থেকে দেখেছি সেদিন থেকে আপনাকে পছন্দ করে ফেলেছি। আপনার মতো হ্যান্ডসাম আর ড্রেসিং ছেলে পৃথিবীতে আর অন্য কেউ আছে বলে আমার মনে হয় না। আই এম ইন লাভ উইথ ইউ স্যার। রিমির কথা শুনে আকাশ প্রচন্ড পরিমাণে অবাক হয়, আর সেই সাথে আকাশ মনে মনে কোথাও না কোথাও খুশিও হয়। রিমি, এটা তুমি কি বলছো? তুমি তো জানো আমি ম্যারিড, আমার বউ আছে, দুটো বাচ্চাও আছে, তারপরেও তুমি আমাকে এরকম প্রস্তাব দিতে পারো? সেটাই তো হলো ব্যাপার স্যার। আপনি ম্যারিড, আপনার বাচ্চা আছে জানার পরও আমি আপনার প্রতি অ্যাট্রাক্ট হয়েছি। আপনি মানুষটা এরকমই, আপনাকে দেখলেই যে কোনো মেয়ে আপনার প্রেমে পড়ে যাবে। আপনার বউ আছে, বাচ্চা আছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার শুধু আপনাকেই চাই। এমন সময় হঠাৎ করে সেখানে মোহিনী চলে আসে, আর তাদের দুজনকে একসঙ্গে দেখে মোহিনী প্রচন্ড পরিমাণে রেগে যায়। আকাশ, আমার পিঠ পিছনে তুমি তাহলে এসব করে বেড়াচ্ছ? তুমিও তাহলে বাকি ছেলেদের মতো এরকম জঘন্য একটা কাজ করেই ফেললে? বলো, কে এই মেয়েটা? আমার সতীন, তাই তো? আরে মোহিনী, এসব তুমি কি বলছো? রিমি তোমার সতীন হতে যাবে কেন? রিমি আমার কোম্পানির নতুন এমপ্লয়ি। রিমি অনেক বড় একজন মডেল, কিছুদিন আগেই আমার কোম্পানিতে জয়েন করেছে, কিন্তু আমি তোমাকে জানাতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা, কেউ বুঝি নিজের এমপ্লয়ির সঙ্গে এরকম রেস্টুরেন্টে হাতে হাত রেখে বসে থাকে? তুমি কি ভেবেছো আমি কিছু দেখতে পাইনি? আমি এই ডাইনি মেয়ে ছেলেটাকে ছাড়বো না। আজকে আমি এই শয়তান ডাইনিটাকে মেরেই ফেলবো। এই বলে মোহিনী রিমিকে সেই রেস্টুরেন্টে মারধর করতে শুরু করে। মোহিনী প্রচন্ড পরিমাণে রেগে থাকায় সে রিমির চুলের মুঠি ধরে কিছুতেই ছাড়তে চায় না। এর ফলে রেস্টুরেন্টের সকলেই অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। আকাশ, তুমি দেখছো কি বসে বসে? তোমার বউ আমাকে মারছে আর তুমি বোকার মতো তাকিয়ে তাকিয়ে দেখছো? আমি ভাবতেও পারছি না তোমার বউ এতটা অসভ্য। এই ডাইনি, আমি অসভ্য নাকি তুই অসভ্য? একজন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক রাখছিস আর তুই নিজেকে সভ্য বলে মনে করছিস? তোর মতো শয়তান মেয়েদের জন্য আজকে আমাদের সমাজের এই অবস্থা। তুই কি মনে করেছিস আমার সংসার ভাঙবি? আজকে তুই আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবি না এখান থেকে। এই বলে মোহিনী রিমিকে আরো বেশি করে মারধর করতে থাকে। এমন পরিস্থিতিতে আকাশ কি করবে কিছুই বুঝে না পেয়ে মোহিনীর গালে ঠাসিয়ে একটা চড় মারে।
মোহিনী, কি হচ্ছেটা কি? তোমার সাহস কি করে হলো রিমির গায়ে হাত তোলার? তুমি সত্যিটা জানতে চাইছো তাই তো? হ্যাঁ, আমি রিমিকে পছন্দ করি। আমার তোমার মতো বোরিং আনস্মার্ট মেয়েকে পছন্দ হচ্ছে না। আর আমি আজকে থেকে রিমির সঙ্গেই থাকবো। চলো রিমি, এখান থেকে চলো। এই বলে আকাশ তাড়াতাড়ি রিমিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কারণ মোহিনী তখন প্রচন্ড পরিমাণে রেগেছিল। আর মোহিনী তখনই বাড়িতে ফিরে আসে আর তার শাশুড়ি মাকে ফোন করে সব ঘটনা জানায়। পরের দিনই অনন্যা দেবী শহরে চলে আসে। আমি ওই ডাইনিটাকে একদমই ছাড়বো না মা, আমি ওকে খুন করব, তবে আমার শান্তি হবে। আমার স্বামীকে কেড়ে নেওয়া ওর সাহস হলো কি করে? ওই মেয়েটাকে দেখেই বোঝা যায় মেয়েটা ভীষণই ফালতু, আকাশকে নিয়ে ছিনিমিনি খেলছে। আপনি শুধু ওই ডাইনির কাছে আমাকে নিয়ে চলুন, আমি ছুরি নিয়ে গিয়ে ওই ডাইনির গলা কেটে দেব। শান্ত হও বৌমা, এত রাগ দেখালে চলবে না, এখন রাগ দেখানোর সময় নয়। যা করতে হবে খুবই বুঝে শুনে শান্ত মাথায় করতে হবে। তোমাকে তো ওখানে নিয়ে যাওয়াই যাবে না, ওই মেয়েটার কাছে আমি যাব আর তোমার 2 ছেলে মেয়েকেও নিয়ে যাব। আমি তোমাকে কথা দিচ্ছি, আকাশকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। এই বলে অনন্যা দেবী তার 2 নাতি নাতনিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর রিমি যে ফ্ল্যাটে থাকে সোজা সেখানেই চলে যায়। সেখানে গিয়ে অনন্যা দেবী তার প্ল্যান মতো অভিনয় করতে থাকে। নতুন বৌমা, আমি আকাশের মা, আমি আমার নাতি নাতনিদেরকে নিয়ে তোমার কাছে চলে এসেছি। আমরা এবার থেকে তোমার সঙ্গেই থাকবো, কারণ ওই মোহিনী ভীষণই বাজে। ওরকম জল্লাদ একটা মেয়ের সঙ্গে আমরা কিছুতেই থাকতে পারবো না। আর এমনিও প্রথম থেকে মোহিনীকে আমার পছন্দ ছিল না, কিন্তু তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। বৌমা, তুমি এবার থেকে আমার আর আমার নাতি নাতনির খেয়াল রাখবে তো? আজকে থেকে আমরা নতুন মায়ের সঙ্গে থাকবো। আমাদের পুরানো মা ভালো না, আমাদের নতুন মা খুব ভালো। এরকম কথা শুনে রিমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। আরে, তোমাদের মাথা খারাপ হয়ে গেছে? তোমরা ভাবলে কি করে যে আমি তোমাদের দায়িত্ব নেব, তোমাদের দেখাশোনা করব? আমারও তো সময় নেই, এখান থেকে চলে যাও তোমরা। আমার শুধু আকাশকে চাই। আমি আকাশকে ফাঁসিয়েছি শুধুমাত্র সম্পত্তির জন্য। তাই তোমরা এখন ভালোই ভালোই এখান থেকে চলে যাও, না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে তাড়াবো। এই বলে রিমি অনন্যা দেবীকে জোরে ধাক্কা দেয়। আর তখনই সেখানে আকাশ চলে আসে। এর ফলে আকাশের সামনে রিমির মুখোশ খুলে যায়। আকাশ তখনই রিমির মুখে ঠাসিয়ে একটা চড় মারে। সেই সাথে আকাশ বুঝতে পারে সে কত বড় ভুল করতে চলেছিল। আকাশ নিজের ভুলের জন্য খুবই লজ্জিত বোধ করে। আর তখনই তার পরিবারকে নিয়ে মোহিনীর কাছে ফিরে আসে। তখন মোহিনী প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করছিল। আকাশ হাত জোর করে মোহিনীর কাছে বারে বারে ক্ষমা চায়। আর সে কথা দেয় সে আর কখনোই মোহিনীর বিশ্বাস ভাঙবে না। শাশুড়ি মায়ের কথা শুনে মোহিনী আকাশকে ক্ষমা করে দেয়। আর সেদিনের পর থেকে আকাশ আর কখনোই তার বউকে ধোঁকা দেওয়ার কথা কল্পনাও করতে পারে না।